আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ডেন ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে। আপনাদের সাথে আমি তুহিন। প্রথমেই নজর রাখবো যে খবরের দিকে। রবিবার 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। এদিনই প্লাস্টিক রুখতে ফের অভিযানে সামিল হলো রায়গঞ্জ পুরসভা। বিভিন্ন বাজারে বসা দোকানগুলিতে চলে তল্লাশি অভিযান। আমরা সকলেই জানি প্লাস্টিক আমাদের পরিবেশের চরম ক্ষতি সাধন করে। পরিবেশের ভারসাম্য বিঘ্নিত করছে এই প্লাস্টিক। তাই প্লাস্টিকের ব্যবহার রুখতে বারংবার সকলকে সচেতন করা হলেও কোনো লাভ হচ্ছে না। সেই চিত্রই এদিন ধরা পড়ল স্টেশন বাজারে। এদিন এই বাজারে বেশ কিছু দোকান থেকে উদ্ধার করা হয় ক্যারি ব্যাগ। অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, প্রশাসক মণ্ডলীর সদস্য সাধন বর্মন, ওয়ার্ড কোঅর্ডিনেটর অনিরুদ্ধ সাহা সহ পৌরকর্মীরা। বারবার বলা সত্ত্বেও কেন প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে তার কৈফিয়ত চান পৌর প্রশাসক। বেশ কয়েকজনকে ফাইনও করা হয়েছে। আগামী দিনে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। আমি দেখুন ব্যাগ আমরা হট করে চলে এসেছি, তো রানিং এ এসে তো দেখুন আমি মাছ বাজারে গিয়েছি, মাছ বাজারে এই পলিথিন তো বলেছে পৌরসভা, কিন্তু এটা কেন দিল আমাকে? দোস্ত দোকানদার বললো উনি দেননি, উনি আপনি চলেন, সামনে চলেন, প্রমাণ করাবো যে দোকানদারের মুখের উপরে ছিঁড়ে দেবো জিনিস। বাজারে ঠিক আছে, আমি এইটুকুনি জিনিসের জন্য যাবো, কারণ বাজার থেকে ব্যাগ কিনতে হয়, তার দোষ তো আমাদের নয়, দোকানদার কেন এটা দিবে? পাবলিক যদি সচেতন অবশ্যই আছে, দোকানদারকেও সচেতন করুন। আপনার কি মনে হচ্ছে না যে ব্যাগ না নিয়ে এসে আপনার কোনো ভুল হয়েছে? আমার কোনো ভুল হয়নি, ব্যাগ না নিয়ে এসেও কোনো ভুল হয়নি, দোকানদারের ভুল এটা। আজকে যদি দোকানদার সচেতন না হয় তা আমরা কি করে সচেতন হব? আজকে 10 টাকার জিনিস নিয়ে যদি ব্যাগ নিতে হয়, আপনি জানেন তো, আপনি জানেন প্লাস্টিক নিষিদ্ধ, এটা সবাই জানে, আমি বলে না, সবাই জানে, কিন্তু দোকানদারকেও বলুন সচেতন হতে, খালি আম পাবলিককে দোষ দিলে হবে না। আপনারা এইটুকুনি দেখুন, যেখান থেকে ক্যারি ব্যাগটা আসছে সেটাকেও বন্ধ করুন। প্লাস্টিকটা ধরা পড়লো, আমি তো প্লাস্টিকটা নিয়ে আসলাম, 3টে ব্যাগ নিয়ে আসি, দোকানদারি করলাম, তার মধ্যে আমি 2টে ব্যাগ থুয়ে দিয়েছি লুকায়। তো আসলো প্লাস্টিকটা নিতে, আমি বলছি নাই, ব্যাগটা আমি লুকিয়ে রাখছি, সত্যি লুকিয়ে রাখছি, তো নাই, তাও ধমকাধমকি করতেছে। তখন ব্যাগটা বার করে দিলাম, দিয়ে তখন বললো কি যে কেন তুমি ব্যাগে জিনিস দিচ্ছ? বলছি খরিদ্দার তো শোনে না, খরিদ্দার তো নেয়, ফুলও নেয়, ফলও নেয়, আর সবাই তো ব্যাগ আনে না, মাছ টাছ তাই। পৌরসভা বারবার বলছে প্লাস্টিক ক্যারি ব্যাগ দিবেন না, আনছেন কেন তাহলে? তো এখানে বেচছে, সবাই তো যাই যে বেচছে তার কাছে তো কিনে আনি বাবা, আমরা তো গ্রাম থেকে আনতেছি না, তো এখান থেকে নিয়ে দোকানদারি করতেছি। তো বারবার বেচে মানে আপনারা সবাই কিনছেন, খরিদ্দাররা সবার দোকানে বাবা ব্যাগ আনছে না, খরিদ্দাররা ব্যাগ আনতেছে, এই যে মাছ টাছ নেয়, ওই জন্য ফলটা একসঙ্গে মিশায় না, ওই জন্য এই এই ব্যাগটা নেয়। আপনারা না করছেন না যে প্লাস্টিক দিব না? আমরা তো বলতেছি যে দেখো প্লাস্টিক দিব, তো মানা করতেছে। খরিদ্দাররা কি বলছে? তা কয় কি যে দেও না মাসি, মাছ নিছি এই ব্যাগের মধ্যে মাছ আছে, এই তখন পৌরসভা এরপরে ফাইন করা শুরু করবে, এরপরে নিব না, আনবো না। আজকে বছরের শেষ কাজের দিন, মাসের শেষ কাজের দিন, সপ্তাহের শেষ কাজের দিন, এই বিশেষ দিনে আমরা রায়গঞ্জ পৌরসভা প্রতিনিয়ত প্রতি মাসে যেভাবে আমরা অভিযান করে থাকি, সেই অভিযানের অঙ্গ হিসাবে আজকে আমরা এই রায়গঞ্জ রেলওয়ে মার্কেটে আমরা ক্যারিব্যাগ মুক্ত রায়গঞ্জ রাখবার জন্যে আমরা এখানে অভিযানে বার হয়েছি। কিন্তু অদ্ভুত পরিস্থিতি, এত ক্যারিব্যাগ এখানে উদ্ধার করছি, লুকিয়ে রাখছে আমাদের দেখে। আমরা সম্পূর্ণটাই বার করার চেষ্টা করেছি, আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এভাবে 2023 শেষ হলেও 24 কিন্তু ছেড়ে কথা বলবে না, আমরা ছেড়ে কথা বলবো না। আগামী 2024-এ আমরা ব্যবসায়ী বন্ধুদের সহযোগিতা চেয়েছি, মানে আমরা নতমস্তকে তাদেরকে আমরা আবেদন জানিয়েছি, মানে আমরা চুপ করে আর বসে থাকবো না, হাত গুটিয়ে বসে থাকবো না। 2024 আমরা আইনকে বলবৎ করে, আইনকে হাতে নিয়ে আমরা এখানে আসব, যা আইনে আছে সে আইনকে আমরা কার্যকর করব। আমরা এইভাবে আর চলতে দিতে পারি না। সুখ দুঃখ, হাসি কান্না, প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব নিকেশের মধ্যেই পরিসমাপ্তি 2023 সালের। পরন্তু বিকেলে বছরের শেষ সূর্যকে সামনে রেখে নতুন বছর 2024-এ প্রভাতের সূর্যোদয়ের অপেক্ষা। পুরাতন এবং নতুন বছরের সন্ধিক্ষণের সাঁকোতে পা রেখে
উৎসবে মাতোয়ারা আমজনতা। অতীতের গ্লানি, হতাশা, অন্ধকারময় অনুভূতির বিসর্জন দিয়ে নতুন বছরের আবাহন, ভালোবাসার আশার ভবিষ্যতের আকাঙ্ক্ষা বুকে নিয়ে নতুন বছরে শুরু হোক পথ চলা। সমস্বরে বলি স্বাগত 2024। আরসিটিভি সংবাদের সকল দর্শকদের জন্য নতুন বছরের শুভেচ্ছা। দুঃখের মাঝে আসে সুখ, আবার বিরহের মাঝে আসে আনন্দ। মানব জীবনের পথ চলার এটাই এক কাহিনী। বিদায় জানানোর পাশাপাশি আমরা স্বাগত জানাই নতুন অতিথিকে। আবারও বিদায় বেলা আসন্ন। 2023-এর শেষ সূর্য অস্তমিত হয়ে নতুন সূর্যোদয় ঘটবে 2024-এর। বর্ষ বিদায় আর বর্ষ শুরুর সন্ধিক্ষণে এসে পৌঁছে গিয়েছি আমরা। বর্ষ শেষের শেষ রবিবারে সারাদিনের মেঘলা আকাশ কাটিয়ে দিনের শেষে সূর্য উঁকি দিয়ে জানিয়ে গেল, বিদায় বন্ধু, আবার দেখা হবে নতুন বছরের ভোরে নতুনভাবে সূর্যোদয়ের মাধ্যমে। নতুন প্রভাতে যখন রবি তার কিরণের মধ্যে দিয়ে জানাবে স্বাগত 2024, তখন এক অনন্য শিহরণ জাগানো অনুভূতি মিলবে। আবার নতুন করে পথ চলা, নতুন আনন্দ উদ্দীপনা, খুশির জোয়ারে নতুন বছরকে স্বাগত জানাবে আমজনতা। রাত 12টায় কাউন্টডাউন শুরুর আগে বর্ষ বিদায়ের দিনটিকে স্মরণীয় করে রাখতে বনভোজনে মাতলেন সাধারণ মানুষ, যেন বছরের শেষ দিনটিকে সকলের সঙ্গে ভাগ করে নেওয়া। আজকে সবাই মিলে ফ্যামিলি পিকনিক হচ্ছে আমাদের, খুব এনজয় করছি, খুব মজা করছি, সব বাচ্চা কাচ্চা নিয়ে, দিদিরা আছে, দাদারা আছে, বেশ মজা হচ্ছে। হ্যাঁ একদম, আমরা 31 একদম 12টা অবধি এনজয় করবো আজকে। 12টা পার করে কালকেও আছে। হ্যাঁ, গোটা জানুয়ারিটাই চলবে নতুন বছরটা, নিউ ইয়ারটা। বছরের শেষ দিন সব বন্ধুর ফ্যামিলি বাচ্চাদেরকে নিয়ে পিকনিক করছি আমরা। ঠান্ডা ছিল সকাল থেকে, যাই হোক ভাবছিলাম দিনটা ভালো মতো কাটবে না, যাই হোক একসময় রোদ্র উঠলো, যাই হোক সবাই এসে পৌঁছলাম। এখানে পকোড়া টকোড়া হয়েছিল, প্রচুর খাওয়া দাওয়া, তারপর বাচ্চারা বেশ এনজয় করেছে। বাচ্চারা এখানে পার্ক আছে সঙ্গে, ওই জন্যই বিশেষ করে এই পিকনিক স্পটটাকে নেওয়া, যাতে বাচ্চারাও খেলতে পারে, আবার আমরাও সবাই এনজয় করতে পারি। বনভোজনের আনন্দের ছবি উঠে এলো কলকাতার ইকো পার্কেও। রকমারি খাওয়ার আর নাচ গানে 2023-কে বিদায় জানালেন 8 থেকে 80 সকলেই। বর্ষ বিদায়ের পাশাপাশি 2024-কে স্বাগত জানাতে প্রস্তুত সাধারণ মানুষ। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা ডিসেম্বরের শেষ দিনটিকে সাজিয়ে তোলা হলো আলোর রোশনাইয়ের মধ্যে দিয়ে। সন্ধে নামার আগেই জ্বলে উঠল আলোর রোশনাই। প্রকৃতিকে যেন জানান দিলেন আমজনতা, 2023 তুমি বিদায় নিলেও সারাটা বছর আমরা তোমারই সঙ্গে ছিলাম, তোমারই দেখানো তারিখ মেনে পালন করেছি নানান অনুষ্ঠান। বছর আসে বছর যায়, সে তো এক সংখ্যা মাত্র। আবারও সেই সংখ্যার মায়াজালে জড়াবো আমরা। 2023 শেষে আবারও নতুন বছরের শুরু। হাসি কান্না, সুখ দুঃখ, চাওয়া পাওয়া নিয়ে শুরু আরো একটি বছরের। সুদিন ফিরুক সকলের, সকলকে বর্ষ বিদায়ের গ্লানি ভুলে নতুন বছরের শুভেচ্ছা। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ। হেনস্থা এবং অসহযোগিতার প্রতিবাদে বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে উত্তর দিনাজপুর সাউন্ড সার্ভিস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। রবিবার সংগঠনগতভাবে বৈঠকের পর তারা ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন। সংগঠনের জেলা সম্পাদক হিমাদ্রি ব্যানার্জি জানিয়েছেন, প্রায় 6 মাস ধরে তারা সমস্যায় পড়ছেন প্রশাসনিক অসহযোগিতার জেরে। তিনি জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে ডিজে বন্ধ, সেই মোতাবেক জেলার সাউন্ড ব্যবসায়ীরা ডিজে ব্রাত্য রাখলেও বাইরে থেকে ডিজে এনে রায়গঞ্জে অনুষ্ঠান চলছে, অথচ নিশ্চুপ প্রশাসন। শুধু তাই নয়, যখন তখন যে কোনো অনুষ্ঠানে পৌঁছে সাউন্ড সিস্টেম বাজেয়াপ্ত করছে, হেনস্থা করা হচ্ছে। এরই প্রতিবাদে তারা দিন কয়েকের মধ্যেই ডেপুটেশন এবং মিছিল করবেন। তাতেও কোনো ফল না মিললে আগামী 20 জানুয়ারি তারা জেলা জুড়ে সাউন্ড ব্যবসা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক কিংসুক মাইতি। তিনি এক্ষেত্রে সাউন্ড ব্যবসায়ীদের পুলিশের সাথে আলোচনার পরামর্শ দিয়েছেন। বিষয়টা এখন থেকে না, মোটামুটি আজকে 6 মাস 8 মাস ধরে ব্যাপারটা চলছে যে প্রশাসনকে আমরা অনেক সহযোগিতা করে এসেছি আমাদের ব্যবসা দিক থেকে, কিন্তু প্রশাসন থেকে আমরা সহযোগিতা সেভাবে পাচ্ছি না। কিরকম? আজকে কিরকম বলতে আপনি বলুন যে এরকম ডিজে যেমন বন্ধ, ডিজে বন্ধ, আমরা সহযোগিতা করেছি, আমরা ডিজে বন্ধ করে দিয়েছি, কিন্তু বাইরে থেকে অনেক ডিজে এসে কিন্তু অলরেডি প্রোগ্রাম করে গেছে, তার এগেনস্টে প্রশাসন কোনো স্টেপ নেয়নি, সেটা আমরা বলেছি প্রশাসনকে। এবার এখন পিকনিকের মরশুম যাচ্ছে, সবাই বক্স বাজাবে, একটু রাত হবেই সবারই, সেই ক্ষেত্রে প্রশাসন যেখান থেকে হোক মাল তুলে নিয়ে চলে যাচ্ছে। তো আমাদের বক্তব্য, মাল কেন তুলে নিয়ে যাবে? যদি তুলতে হয়, যেই পার্টি নিয়ে গেছে, যারা বক্স বাজাচ্ছে তাদেরকে তুলে নিয়ে যাক,
তাদেরকে তুলছে না, মালটা তুলে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, লোকজনকে প্রচুর হ্যারাস করা হচ্ছে। আজকে ছোটখাটো যে কোনো মাইক, আজকে টোটো যদি একটা সেট বেড়ে সেখানেও হ্যারাসমেন্ট করা হচ্ছে। আজকে কেউ যদি দোকানের বাইরে 10টা বক্স পরিষ্কার কেউ বেরোয়, সেখানেও আমাদের পুলিশ থেকে চলে যাচ্ছে যে এত বক্স কেন বাইরে বের করে রেখেছো। কিন্তু প্রশাসন লেভেলে কিছু বলছে না, যেহেতু প্রশাসনের প্রোগ্রাম, কিন্তু পাবলিকের প্রোগ্রামে যত আমাদের প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে প্রশাসন লেভেল থেকে। কি সিদ্ধান্ত নিলেন? আমরা সিদ্ধান্ত যেটা নিয়েছিলাম যে আজকে প্রথমে ভেবেছিলাম যে আজকের দিনটা থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য ব্যবসা বন্ধ রাখবো, কিন্তু পাবলিকের দিকে দেখে, কারণ আজকে একটা বর্ষবরণ অনুষ্ঠান আছে সবারই, তো এবার পাবলিকের দিকে দেখে তাদের যেন আনন্দ নষ্ট না হয়, কারণ আমরা শুধু ব্যবসা করি না, আমরা তাদের আনন্দ ফুর্তির জন্য আমরা সব কিছুতে আছি। তা যাতে পাবলিকের কোনো হ্যারাসমেন্ট না হয় বা পাবলিক আনন্দ ফুর্তি করতে পারে, তার জন্য আজকের দিনটা আমরা কোনো রকম স্টেপ নিচ্ছি না। পরবর্তীতে আমরা ডেপুটেশন দিব, আমরা মিছিল করব, তাও যদি দেখি কার্যকরী কিছু না হচ্ছে, আমরা যে ডিসিশন নিয়েছি 20 জানুয়ারি থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য আমাদের ব্যবসাটা আমরা বন্ধ রাখবো। কমপ্লেন আছে, কিন্তু এটা জেনারেল। যদি স্পেসিফিক কমপ্লেন থাকে যে ওনাদের অ্যাসোসিয়েশনে কেউ হ্যারাস্ট হচ্ছেন কোনোভাবে, এবং সেটা ওনারা বলছেন যে পুলিশের থেকে বিভিন্ন সময় সিজ করে নেওয়া হয়েছে, আলটিমেটলি একটা রেস্ট্রিকশনস আছে, একটা সার্টেন টাইমের পরে মানে বক্স বাজানো নিষিদ্ধ, ডিজে বাজানো তো এমনিতেই নিষিদ্ধ। তো সেক্ষেত্রে তো প্রশাসনের এন্ড থেকে হয়তো ব্যবস্থা নিয়েছে, কিন্তু যদি কোথাও কোনো মিসকমিউনিকেশন থাকে, যেটা ওনারা বলছেন যে ওনারা আননেসেসারি হ্যারাস্ট হচ্ছেন, তাহলে সেটা একবার আমার মনে হয় যে ওনারা পুলিশের সাথে একবার কথা বলে দেখুন, লোকাল অথরিটির সাথে। তো আমার মনে হয় যে এই মিসকমিউনিকেশনটা দূর হয়ে যাবে। আর আলটিমেটলি অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট তো কোনো সলিউশন না, কারণ সাউন্ড আমাদের বিভিন্ন অনুষ্ঠানে লাগে, শুধুমাত্র আমাদের না, পাবলিকেরও লাগে, বিভিন্ন রকম বিয়ে বাড়ি থেকে আমরা বিভিন্ন অনুষ্ঠান, গভর্নমেন্ট প্রোগ্রাম সবাই লাগে। তো আমি ওনাদের এই ডিসিশন যেটা আছে ওটাকে আমি বিবেচনা করতে বলবো, আর আমি রিকোয়েস্ট করবো যে ওনারা একবার প্রশাসনের সাথে একবার বসুন। রায়গঞ্জে ফের চুরি, সাইকেল চুরির অভিযোগে ধৃত এক ব্যক্তি। শনিবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের নেতাজি মোড় এলাকায়। ধৃতের নাম মিঠুন দেব, তার বয়স আনুমানিক 40 বছর, বাড়ি মালদায়। স্থানীয় সূত্রের খবর, নেতাজি মোড় এলাকায় রতন সরকারের বাড়িতে ভাড়া থাকতেন তিনি। সূত্রের খবর, অভিযুক্ত মিঠুন ব্যাংকের কর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শনিবার এলাকার একটি মুদিখানা দোকান থেকে পরপর 2টি সাইকেল চুরি হয়। পরবর্তীতে দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় মিঠুনের ছবি ধরা পড়ে। খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে। অভিযুক্তকে আটক করে নিয়ে যায় পুলিশ। স্থানীয়দের দাবি, ওই এলাকায় এর আগেও একাধিকবার চুরি হয়েছে, সেগুলিতেও মিঠুনের যোগ থাকতে পারে বলে অনুমান। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই দোকান থেকে 2টো সাইকেল চুরি হয়েছে। আমাদের এলাকার থেকে এই যে ভদ্রলোক আছে এখানে, প্রবাসী দিকে দেখা যায়, ওর মেয়ের সাইকেলটা চুরি যায়, তোকে একটু দেখা যায়, এই যে ওর এর মেয়ের সাইকেলটা চুরি হয়েছে এই কদিনের মধ্যেই। আমাদের কি সন্দেহ হচ্ছে এর হয়তো অন্য কোথাও গ্যাং আছে, ও এইগুলোকে মাল নিচ্ছে, নেওয়া ডেলিভারি দিচ্ছে। আর আজকে আরেকটা লেটেস্ট ঘটনা, এই দোকান থেকে সাইকেলটা যখন চুরি করে নিয়ে চলে যায়, যখন মানে সিসিটিভি ক্যামেরা ফুটেজ সেটা চিহ্নিকরণ করা হলো, এরা যখন ওর কাছে যায়, যার পরে ও তোমাদের সাইকেলটা আমি ভুল করে নিয়ে আসছি, হ্যাঁ নিয়ে যাও, তোমাদের সাইকেলটা নিয়ে যাও। আমার দোকানের সন্ধ্যা 7:30টার সময় ঘটনা। 2টো সাইকেল রাখা ছিল, একটা আমার ছেলের সাইকেল, একটা আমার দোকানের স্টাফের সাইকেল। তো এক ভদ্রলোক যে ব্যাংকের চাকরি দেওয়া করে বলে আমাদের এলাকায় থাকে, ঠিক আছে, ওনার ঠিকানা জানি না, উনি বলে মালদায় বাড়ি আমার। তো আমার দোকানে হঠাৎ আসে, আজকে আসলো, প্রথমে একবার আসে আমার ছেলের সাইকেলটা নিয়ে চলে গেল। ক্যামেরায় দেখাচ্ছে, যখন আমি ক্যামেরা ফুটেজটা দেখি তখন দেখলাম আমার ছেলের সাইকেল। দ্বিতীয়বার সন্দেহ হলো যে উনিই মনে হয় নিচ্ছে, তো জামার ড্রেসটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে ওটাও উনিই নিচ্ছে। তো ওনার বাড়িতে, উনি যেখানে ভাড়া থাকে সেই ভদ্রলোকের বাড়িতে গেলাম, যা ওনার বাড়িতে সাইকেলটা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়ার পরে পুলিশ এসে ওনাকে থানায় নিয়ে গেল, ঠিক আছে। ওটা তো বলতে পারছি না, 3 মাস দেখা যাচ্ছে, কিন্তু ওনার গতিবিধি ভালো না, ঠিক আছে, চলন গতিবিধি ভালো না। সবাই কমপ্লেন করে যে বাইরের থেকে আসে, পুছতাছ করে, লোকের বাড়ি চলে যায় মাঝে মাঝে। তো এবার ঘটনা হচ্ছে, আমাদের এখানে বিগত 7-8 দিন ধরে একটা মোটর চুরি হয়ে গেছে। আমাদের যেখানে আমাদের টয়লেটটা আছে, সরকারি টয়লেট, এখান থেকে মোটরটাও দিনের বেলা চুরি হয়েছে। আর সারাদিন ও ওই এলাকায় থাকে। আমাদের সন্দেহ ও ওটাও চুরি করছে, যেহেতু ক্যামেরার সামনে থেকে ভোর সন্ধ্যার সময় 2টো সাইকেল চুরি করলো। তা আমাদের সন্দেহ ওই সাইকেলটা, ওই মোটরটাও ওই নিচ্ছে। তো এটা তদন্ত করে দেখা হবে। প্রশাসন আসছিল, ওদের বললাম এটা তদন্ত করে। হ্যাঁ, পুলিশ আসছিল, ওরা নিয়ে গেছে। আর মাত্র কয়েকটি দিনের প্রতীক্ষা, তারপরই উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দিরের, যাকে ঘিরে অযোধ্যার পাশাপাশি সারা দেশেই উৎসবের আবহ। একই ছবি উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জেও। তারই অঙ্গ হিসেবে রবিবার রায়গঞ্জ শহরে একটি অক্ষত চালের কলস যাত্রার আয়োজন করা হয়।
এই কলস যাত্রা শুরু হয় বন্দরের রামসীতা মন্দির প্রাঙ্গণ থেকে। কসবা মোড়, জেলখানা মোড়, শিলিগুড়ি মোড় হয়ে সারদা বিদ্যা মন্দির স্কুল মাঠে গিয়ে তা শেষ হয়। উদ্যোক্তারা জানিয়েছেন আগামী 22শে জানুয়ারি অযোধ্যার শ্রীরাম জন্মভূমিতে নবনির্মিত মন্দিরে ভগবান শ্রীরামচন্দ্রের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে কলস যাত্রার আয়োজন। এরপর অনুষ্ঠিত হবে গৃহ সম্পর্ক অভিযান। আমরা স্বতঃস্ফূর্তভাবে এখানে সমবেত হয়েছি। 22শে জানুয়ারি আমাদের দেশের বহু আকাঙ্ক্ষিত ভব্য রাম মন্দির তৈরি হচ্ছে, প্রাণ প্রতিষ্ঠা পাচ্ছে। ভগবান শ্রীরামের যে মন্দির সেই প্রাণ প্রতিষ্ঠা পাচ্ছে। আগামীকাল থেকে আমাদের গৃহ সম্পর্ক অভিযান শুরু হবে। জানুয়ারির 1 থেকে 15 তারিখ পর্যন্ত আমরা প্রতি বাড়িতে যাব, প্রতি রাম ভক্তের বাড়িতে যাব, গিয়ে তাদেরকে নিমন্ত্রণ করব ওনারা যেন 22 তারিখের যে প্রোগ্রাম, যেটা উদ্বোধন হচ্ছে প্রাণ প্রতিষ্ঠার যে অনুষ্ঠান, সেটা সবাই দেখবে। বাড়িতে কম করে 5টা প্রদীপ জ্বালাবে, গেরুয়া ধ্বজ লাগাবে। এইভাবে আমরা ওই 22 তারিখ যে দিন সেটাকে উদযাপন করব। এই উপলক্ষেই আজকে আমাদের একটু সচেতনতার জন্যে বা একটু সামান্য সবাইকে জানানোর জন্যে আমরা আজকে সবাই একটু শহর পরিক্রমা করব। নজর রাখবো পরবর্তী খবরে। নন্দন ফাইন আর্ট স্কুলের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো বহি অঙ্কন কর্মসূচি। প্রকৃতির মাঝে বসে পরিবেশের ছবি আঁকার অনুষ্ঠান। রবিবার 31শে ডিসেম্বর রায়গঞ্জের গোয়ালপাড়ায় অবস্থিত মিউনিসিপাল পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার উৎপল কর্মকার সহ অন্যান্যরা। মেতে ওঠে কঞ্চি কাচারা। আজকে এটা আমাদের একটা রুটিন ক্লাস। এটা হচ্ছে আমাদের আউটডোর স্কেচ। এই যে বাড়িতে 4 দেয়ালের মধ্যে বাচ্চারা থাকে, বাচ্চারা প্রকৃতিকে দেখতে পায় না ঠিক মতন, তা আমরা ওই বাড়িতে বসে আঁকাটা হয় না। সেই জন্য আমরা এই আজকের দিনে সমস্ত বাচ্চাদেরকে আমরা বাইরে নিয়ে এসেছি প্রকৃতিকে চেনানোর জন্য এবং প্রকৃতিকে দেখে দেখে ছবি আঁকার জন্য। যে কী করে ছবিটা আঁকতে হয় প্রকৃতিকে দেখে দেখে, তার জন্যই আমাদের প্রত্যেক বছর আমরা এই উদ্যোগটা প্রায় 34 বছর ধরে আমরা করে আসছি। এই প্রোগ্রামটা 1700 থেকে 1500 ছাত্রছাত্রী আজকে অংশগ্রহণ করেছে। অনূর্ধ্ব 23 বাংলা ক্রিকেট দলে সুযোগ পেলেন রায়গঞ্জের ক্রিকেট পাগল ছেলে নারায়ণ রানা। তার এই সাফল্যে গর্বিত শহরবাসী। ছেলের কথা বলতে গিয়ে আনন্দের অশ্রু মায়ের চোখে। দুস্থ পরিবারের এই ছেলেটির স্ট্রাগল দেখেছেন অনেকেই। কঠোর পরিশ্রমের ফলে সমস্ত প্রতিবন্ধকতাকে কাটিয়ে সাফল্যের পথে এগিয়ে চলেছেন নারায়ণ রানা। খুব স্ট্রাগল করেছে এবং খুব কষ্ট করে উঠেছে। তো আজকে আমি পর্যন্ত খুশি যে ও বাংলা দলে অনূর্ধ্ব 23-এ চান্স পেয়েছে সিকে নাইট ট্রফির জন্য। আমরা চাই আগামী দিনে আমার ভাই আরো বড় জায়গায় খেলুক, যেন ওর নামে আমাদের পরিচয় হয়। আমরা যখন বাইরে বেরোবো যেন বলে যে নারায়ণ রানার বাবা যাচ্ছে, নারায়ণ রানার দাদা যাচ্ছে, নারায়ণ রানার পরিবার যাচ্ছে। রানাদাকে দেখে তো এখন আমরা স্বপ্ন দেখছি আর কি, যাতে আমরাও কোনোদিন বড় জায়গায় খেলি। রানাদা আমাদের একটা ইন্সপিরেশন। সত্যি কঠোর পরিশ্রম আর চূড়ান্ত অধ্যাবসায়ের ফলে ছেলে আজ সাফল্যের শিখরে। আনন্দের খবরে ঝরে পড়ল মায়ের নয়ন অশ্রু। এখন গগনচুম্বী প্রত্যাশা পরিবারের। ছেলেকে যারা সহযোগিতা করেছে সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলেন মা। রায়গঞ্জ শহরের শক্তিনগরের বাসিন্দা নারায়ণ রানা অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। স্ট্রাগল কাকে বলে ছোট থেকে তা হারে হারে টের পেয়েছেন তিনি। অত্যন্ত অভাব অনটনের মাঝেও ময়দান ছাড়েননি নারায়ণ। সম্প্রতি অনূর্ধ্ব 23 বাংলা ক্রিকেট দলে সুযোগ পেয়েছেন। ক্রীড়া জগতে রায়গঞ্জের মুখ উজ্জ্বল করলেন নারায়ণ। ছোট থেকে আর 5টা ছেলের মতোই বেড়ে ওঠা তার। 5 জনের সংসারে উপার্জনের উৎস বাবা ও দাদা। 2 জনই অন্যের দোকানে কাজ করে যা পান তাই দিয়ে কোনো মতো চলে সংসার। প্রথম থেকেই ক্রিকেটের প্রতি তার বিশেষ ঝোঁক ছিল। সেই থেকে হাজারো প্রতিবন্ধকতা তাকে ময়দান থেকে সরাতে পারেনি। প্রথম থেকেই নারায়ণ কোচ দেবাশিস চন্দ ওরফে ঋষির কাছে প্রশিক্ষণ নিতেন। আজ তার সাফল্যে স্বভাবতই খুশি দেবাশিস বাবু। তিনি জানিয়েছেন একটা সময় খুব পরিশ্রম করেছে রানা, আধ পেট খেয়ে প্র্যাকটিস করেছে। আজ তার ফল পাচ্ছেন। আগামীতে তিনি আরো দূরে এগিয়ে যাবেন এই কামনাই ব্যক্ত করলেন নারায়ণের কোচ। নারায়ণ রানা ছোটবেলা থেকে আমার কাছে প্র্যাকটিস করতো। খুব স্ট্রাগল করেছে এবং খুব কষ্ট করে উঠেছে।
তো আজকে আমি প্রচণ্ড খুশি যে ও বাংলা দলে অনূর্ধ্ব-23-এ চান্স পেয়েছে সিকে নাইডু ট্রফির জন্য। সবাই তো খুব ছোটবেলা থেকে খুব স্ট্রাগল করেছে। সবচেয়ে বড় কথা, ও একটা পুয়ার ফ্যামিলি থেকে বিলং করে, খুব পুয়ার ফ্যামিলি। ওর বাবা মা খুব স্ট্রাগল করে, বিশেষ করে দাদা সামান্য উপার্জন ওদের। সেখান থেকে ও মানে কোনোভাবে হাত পেট খেয়ে আমার কাছে প্র্যাকটিসে আসতো এবং খুব স্ট্রাগল করেছে। যেভাবে আমি বলেছি, যেভাবে করতে বলেছি, সেভাবে প্র্যাকটিস করেছে এবং আজকে তার ফল কিছুটা হলেও পাচ্ছে এবং আগামী দিনে আশা করি আরো বড় জায়গায় যাবে এবং আর এর থেকে আরো ভালো ফল ও করবে। নারায়ণের দাদা রাহুল রানা জানিয়েছেন, খুব সম্প্রতি ভাইয়ের এই সাফল্যের খবর এসেছে। একটা সময় স্থানীয় স্তরে খেলাধুলা করতেন, এখন কলকাতার মাটিতে খেলছেন, অনেক বড় বড় মাঠে খেলছেন তার ভাই। আগামীতে আরো বড় জায়গায় যাবে নারায়ণ, এই প্রত্যাশা করছে পরিবার। আমার ভাই গত শুক্রবার রাতে ওর বেঙ্গল টিমে সিকে নাইডু ট্রফিতে আন্ডার-23-তে সিলেকশন হয়েছে। 12 নম্বরে নাম আছে নারায়ণ রানা। আমাদের তো খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি খেলাটা তো ভাইয়ের একটা মানে প্রথম অবস্থায় ছিল যে ডিস্ট্রিক্ট লেভেলে খেলতো, তারপরে ধীরে ধীরে এগোতে এগোতে আজকে ও কলকাতার মাটিতে বড় বড় মাঠে খেলছে, ইডেনে খেলেছে। আমরা চাই আগামী দিনে আমার ভাই আরো বড় জায়গায় খেলুক। বাংলা দলে সুযোগ পেয়েছে মানে আমরা চাই এরপরে আইপিএল খেলুক, ইন্ডিয়া টিমে চান্স পাক। এটাই ভবিষ্যতে ও, আমি যা মনে করি যে বড় জায়গায় যাক, যেন ওর নামে আমাদের পরিচয় হয়। আমরা যখন বাইরে বেরোবো যেন বলে যে নারায়ণ রানার বাবা যাচ্ছে, নারায়ণ রানার দাদা যাচ্ছে, নারায়ণ রানার পরিবার যাচ্ছে। এটাই নারায়ণের সাফল্যে যার পর নাই খুশি এলাকার মানুষ। খেলাধুলোর সাথে যুক্ত স্থানীয় ছেলেদের বক্তব্য, নারায়ণ রানা এখন তাদের ইন্সপিরেশন। না, এটা তো খুবই একটা ভালো লাগার বিষয়। সত্যি আমরা একসাথে রানাদের সাথে প্র্যাকটিস করতাম, মানে রানাদাদেরকে দেখেই আমার ক্রিকেট খেলা শুরু। ঠিক আছে, তো রানাদের সাথে একসাথে ক্রিকেট খেলতাম, রানাদাকে দেখতাম কতটা স্ট্রাগল করে, কতটা প্র্যাকটিস করে। তো আজকে রানাদা অনূর্ধ্ব বেঙ্গল আন্ডার-23 বেঙ্গলে চান্স পেয়েছে, এটার থেকে খুশির খবর আর কিছু হয় না আমাদের কাছে। মানে এতটা খারাপ সময়ের মধ্যে রানাদাকে আমরা দেখেছি, মানে সেগুলো বলার মতো না। রানাদাকে দেখে তো এখন মানে আমরা স্বপ্ন দেখছি আর কি, যাতে আমরাও কোনোদিন বড় জায়গায় খেলি। রানাদা আমাদের একটা ইন্সপিরেশন, মানে আমরা বলতে পারবো যে রানাদার সাথে আমরা ক্রিকেট খেলেছি, এরকম একটা ব্যাপার। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। উত্তর দিনাজপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার পরিচালনায় অনুষ্ঠিত হলো সায়নী গোল্ড কাপ। রবিবার বছরের শেষ দিনে ছিল ফাইনাল খেলা। রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে অনুষ্ঠিত এই খেলায় উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি, বিডিও অঙ্কিতা আগরওয়াল, জেলা মহিলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি অজয় কুমার রায় সহ অন্যান্যরা। এদিন ফাইনালের মুখোমুখি হয় হাতিয়া হাই স্কুল বনাম নন্দঝাড় ছাত্র সমাজ। হাড্ডাহাড্ডি লড়াই শেষে 3-1 গোলে জয়ী হয় নন্দঝাড় ছাত্র সমাজ। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। আমাদের সায়নী গোল্ড কাপ এবছরে আমরা সাব ডিভিশন পর্যায়ে শেষ করে আজকে জেলা পর্যায়ে চূড়ান্ত এই ফাইনালে খেলায় অংশগ্রহণ করছে হাতিয়া হাই স্কুল বনাম ইসলামপুরের নন্দঝাড় ছাত্র সমাজ। কতগুলো দল অংশ নিয়েছিল এখান থেকে? রায়গঞ্জ সাব ডিভিশনে 6টা এবং ইসলামপুর সাব ডিভিশনে মোট 7টা। এই সাব ডিভিশন থেকে 2টো টিম উঠে এসছে। আজকে সেমিফাইনাল হওয়ার পরে এই হাতিয়া হাই স্কুল এবং নন্দঝাড় ছাত্র সমাজ এরা ফাইনাল খেলা খেলবে। ইনফ্যাক্ট আমরা শুধু অ্যাথলেটিক্স নিয়েই চলতাম। গত বছর থেকে আমরা এই মেয়েদের ফুটবল শুরু করেছি। মুখ্যত আর্থিক সহায়তা দরকার। সায়নী গোল্ড রায়গঞ্জ তারই মুখ্য পৃষ্ঠপোষকতায় আমরা এই খেলাটা করতে পারছি। সঙ্গে আরও অনেক সংস্থা আছে। আমরা আগামী সময়ে ফুটবলের বাইরেও আরও অনেক ইভেন্টে আমরা নতুন নতুন পথে আমরা এগোবো। আর্থিক সাহায্য আমাদের দরকার। ক্রীড়ামোদী মানুষ, ক্রীড়ামোদী সংস্থা যারা আছে তাদেরকে এইখান থেকেই আমি আবেদন জানাচ্ছি, আপনারা উত্তর দিনাজপুর উইমেন্স স্পোর্টস অ্যাসোসিয়েশনের পাশে দাঁড়ান, আমরা যাতে মেয়েদের খেলাধুলার রাস্তাকে, খেলাধুলার পথকে আরও প্রশস্ত করে দিতে পারি। সেটা তো অবশ্যই ভালো লাগছে। সেটা করেছি জন্য সেই জন্য না, সবার মিলে সবার প্রচেষ্টাই এটা হচ্ছে। মহিলাদের ফুটবল সম্পর্কে আগ্রহটা কোথা থেকে আসে? মহিলাদের সব কিছুতেই আগে থাকা দরকার। এখন তো মহিলারা কোনো কিছুতে আর পিছিয়ে নেই, তো খেলায় কেন থাকবে না আগে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।